জয়ানন্দিনী টেলে বাংলাতে আপনাদের স্বাগতম। আমরা আজকে একজন ডিস্টিংগুইশড গেস্ট আমাদের স্টুডিওতে ইনভাইট করে নিয়ে এসেছি। উনি অনেক কাজে জড়িত ছিলেন বাংলাদেশে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি জিনিস সেটা হচ্ছে যে ধান গবেষণার সাথে জড়িত। ওনার এন্টায়ার জীবনে উনি দিয়ে দিয়েছেন ধান গবেষণার উপরে। এই ধানের নানা ধরনের যে বিভিন্ন প্রকার ভ্যারাইটিসগুলো আছে সেইগুলো, এবং তার কিভাবে তাকে নানা রকম ধানকে ভালো রাখা যায় পোকামাকড় থেকে ইয়ে করে, এটা আরও উনি ভালো সুন্দর করে বলতে পারবেন। উনি হচ্ছেন ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস। উনি একজন পিএইচডি ডিগ্রি হোল্ডার অন এগ্রিকালচার, এবং মেইনলি উনি এই ফিলিপিন্স থেকে যে জায়গায় ধানের গবেষণার ইরিতেও উনি কাজ করেছেন, এবং এই বিষয়েও আমরা তার কাছ থেকে জানতে চাবো যে ইরি কিভাবে আসলো এখানে। এবং ইয়ে তো ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস, আপনাকে ওয়েলকাম করছি খুবই ইয়ের সাথে আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য। এবং যেভাবে বললাম, আমরা আপনার কাছে এই যে ধানের যে আপনি গবেষণা করেছেন, এত বছর কাটিয়ে দিলেন, আপনি উনি ডিজি ছিলেন, আপনি ডিজি ছিলেন বিআর বিড়ির, যেটাকে সংক্ষেপে বলে, সে বহু বছর। সেখান থেকে আপনি কি কি ধরনের ধানের আপনারা গবেষণা করেছেন এবং সেইগুলোর উপরে একটু আলোকপাত করেন বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আসলে ধান গবেষণার কথা বলতে গেলে আমি কিছুটা ইমোশনাল হয়ে পড়ি। কারণ আমার জন্ম ধানের ঘরে, বেড়ে ওঠা ধানের ঘরে, লেখাপড়া যেহেতু কৃষি মানে তো ধানের সাথে সম্পৃক্ত, এবং চাকরি জীবনে প্রথম চাকরি কিন্তু ধান গবেষণায়। এবং আমার বাবা উনি বলছেন যে ধান গবেষণায় তোমার জন্য যথাযথ, আর কোথাও যাওয়ার দরকার নেই। এই জন্য আমি অন্য কোনো জায়গায় চেষ্টা করিনি, এবং ধান গবেষণায় যোগদান করি 1983 সালের জুন মাসের 6 তারিখে। সেই থেকে আমি ধান গবেষণায় প্রায় প্রত্যেক অবস্থানেই চাকরি করছি। সায়েন্টিফিক অফিসার থেকে শুরু করে সিনিয়র সায়েন্টিফিক অফিসার, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, তারপরে আঞ্চলিক কার্যালয়, তারপরে গবেষণা রিসার্চ ডিরেক্টর, তারপরে প্রশাসনিক ডিরেক্টর, তার মহাপরিচালক। তো সেই হিসেবে আমার ধান গবেষণার যে ক্যারিয়ার দুভাবে বলা যায়, একটা হলো গবেষণা আর একটা হলো গবেষণা ব্যবস্থাপনা। তা গবেষণা যদি বলা যায়, আমি আসলে এ ব্যাপারে অনেকটা সচেতনভাবে অনেক লেখালেখি করছি। আমাদের ধান গবেষণা কিভাবে শুরু হলো, কোত্থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, সেই থেকে আজ পর্যন্ত আমার বেশ কিছু বই আছে, এবং আরো কিছু বই আমি তৈরি করছি। তো ধান গবেষণার এখন বুঝতে হলে পিছনে কিছুটা ফিরে যেতে হবে। কারণ আমাদের উপমহাদেশে আমরা তো ধান মাছে ভাতে বাঙালি। তো সেই হিসেবে ধানের প্রতি আমাদের তো গুরুত্ব অবশ্যই ছিল। তো আমাদের এখানে প্রথমে আমাদের দেশে প্রায় বলা হয় যে প্রথম যে সার্ভে হয়, এটাকে উপর সার্ভে, প্রায় 30,000 জাতের ধানের বিভিন্ন ধরনের জাত ছিল। পরে যখন 1910 সালে এই খামার বাড়িতে, যেটা খামার বাড়ি বলা হয়, খামার বাড়ি মানে কি, ওখানে প্রথম খামার স্থাপিত হয়, সরকারি গবেষণা খামার, এবং ওখানেই ধান গবেষণা শুরু হয়। ধান এবং অন্যান্য ফসল, প্রধানত ধান। 1910-11 সাল থেকে রিসার্চ শুরু হয়। প্রথম যে গবেষণার যে প্রধান বোটানিস্ট ছিলেন ডক্টর জিপি হেক্টর, তার অধীনে কাজ করতেন ডক্টর হেদায়েতুল্লাহ, এবং তারপরে আলিম। অফ দি রেকর্ড বলে রেখে, আলিম হলো বসুন্ধরা গ্রুপের যে এখন যে আছেন প্রধান, তার বড় চাচা ডক্টর আলিম। তো যাই হোক, এই ওনারা যে গবেষণা করছেন, তখন থেকে ওনারা করতেন কি, ভ্যারাইটি কালেকশন করতেন, করে ওনারা গ্রো করার পরে যেগুলো ভালো সেগুলো বাছাই করে ওখান থেকে জাত সিলেকশন করতেন। তা সেই যে গবেষণা শুরু হলো, তখন যে খুব একটা বেশি ফলন বাড়ানো গেছে তা না, মোটামুটি চলছে ওইভাবেই। এভাবেই চলতে চলতে যখন মানে ধান খুব একটা তেমন একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কিছুটা হচ্ছে আর কি বলা যায়, তখনই দুজন আমেরিকান ফিলান্থ্রপিস্ট, একজন এগ্রিকালচার ইকোনমিস্ট আর একজন বোধহয় তার প্রফেশনটা ভুলে গেছে, তারা কোনো একটা সেমিনার, ফিলিপিনে কোনো একটা সেমিনারের ফাঁকে যে টি ব্রেক হয় না, ওই টি ব্রেকে তারা বলা বলি করছিলেন যে তখন পৃথিবীর লোক সংখ্যা কত ছিল, সারা পৃথিবীতে 5 বিলিয়ন এরকম হবে আর কি। তো 60-এর দশকের শেষে তো আরো বেশি হবে।
সারা পৃথিবীর যে গড়ে ধানের ফলন হলো হেক্টর, হেক্টর মানে 7.5 বিঘার মতো, হুম, 1 টন। 1 টন, আর লোক সংখ্যা এত হবে, তো আরো বাড়বে লোক, তখন এই ধান দিয়ে কিভাবে চলবে? একটা খারাপ অবস্থা আসতেছে। তো ইতিমধ্যে সে সময় কিন্তু মেক্সিকোতে উন্নত গমের জাত তৈরি হয়ে গেছে। তো তারা ভাবলো যে সেখানে যে ধরনের একটা প্রতিষ্ঠান ছিল, এইভাবে যদি ধানের জন্য একটা প্রতিষ্ঠান করা যায়, তাহলে ধান গবেষণা করে যদি ফলন বেশি না বাড়ানো যায়, তাহলে ধান যারা খায় তারা কিন্তু তাদের জন্য খুব খারাপ দিন আসতেছে। তো ওই কথা চিন্তা করেই কিন্তু তাদের মাথায় আসলো, এটা বোধহয় 1952 কি 55 সাল হবে। তারপরে কিন্তু তাদের মস্তিষ্কে প্রতিদিনই রকফেলার ফাউন্ডেশন, আরও কারা কারা আছে, এরা সব টাকা টাকা দিয়ে ইরিতে এবং ফিলিপিনের ম্যানিলা শহরের কাছাকাছি লস বানিয়সে তারা এই আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। করার পরে ওখানে প্রথম যিনি মহাপরিচালক ছিলেন সম্ভবত স্যান্ডলার, তারপর আরও কিছু সায়েন্টিস্ট, বিখ্যাত কিছু সায়েন্টিস্ট, সেই সময় তারা কিন্তু ইয়াং ছিল সে সময়, হুম, ইয়াং সাহেব, আমি তাদের সপ্তরথী বলি, 7 জন আর কি, এরকম প্রথম দিকের। তারাই কিন্তু প্রথম এই ধানের বিভিন্ন দেশ থেকে যে জাতগুলো কালেকশন করার পরে, ইন্দোনেশিয়ার পেটা, তারপরে তাইওয়ান থেকে একটা জাত দেজিউ উজেন বলে সম্ভবত নাম, এই যে ক্রস করলো। আবার পেটা যে ক্রস করলো, পেটার মধ্যে আমাদের দেশি জাতের একটা সংকর আছে, ওটাকে লতিশাল বলে, বাজারে যে লতিশাল চাউল পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ক্রস করার পরে তারা ক্রস করার পরে প্রথম যে জাতটা উদ্ভাবন করে সেটা ছিল IR-8। হুম, তার যে প্রথম যে মাঠ পরীক্ষা করলেন, ওনার নাম সুরজিৎ দে দত্ত। আচ্ছা, উনি নোয়াখালীর লোক, হুম, ইন্ডিয়াতে ওনার ফাদার হয়তো মাইগ্রেট করছিলেন। তো সেই হিসেবে আমরা বলি বাঙালি তো অবশ্যই, এবং নোয়াখালীর বাঙালি। তো উনি প্রথম যে গবেষণা যে পরীক্ষাটা করে, সেখানে দেখা যাচ্ছে যেখানে সারা পৃথিবীর গড় হলো 1 টন পার হেক্টর, ওখানে ফলন হয়েছে 9.9 টনস পার হেক্টর, প্রায় 9 গুণ বেশি, তাই না? বাবা, অনেক। এত বড় এই অবস্থা। তখন ফিলিপিনের যে প্রেসিডেন্ট ছিলেন ফার্দিনান্দ মার্কোস, মার্কস, হ্যাঁ, উনি আসলেন ইরিতে। এই ফিলিপিনে তখন দারুণ অভাব, লোক খেতে পায় না। তো উনি বলছেন যে এটা কি বলো তোমরা, সারা ফিলিপিনের জাতগুলো বড় বড়, আর এটা ছোট জাত, কিভাবে এটা এত বেশি ফলন দেয়, এটা কি সম্ভব? তো ওনারা বলছিলেন যে হ্যাঁ, ইয়োর ওনার এটা সম্ভব, তবে আমরা আপাতত এটা রিলিজ করব না, কারণ ধানটা মোটা এবং খাওয়ার জন্য সুবিধা না, হুম, সাবা সাবা আমরা বাংলা যেটা বলি। উনি বললেন না, এটা তো প্রচুর অভাব, হুম, তোমাকে এখনই যাই হোক, আমরা যেটা বাংলা ভাষায় বলি যে না খাওয়ার চেয়ে চিড়ে খাওয়া খারাপ, হুম। এই অবস্থা দিতে হবে। তারপরে ফিলিপিনে রিলিজ হলো, এবং সেই সাথে আস্তে আস্তে আমাদের দেশেও আসলো। আমাদের তো তখন প্রচুর অভাব। এটা কোন ইয়ারের দিকে? এটা 1967 দিকে বোধহয় আসলো, 68-তে আমাদেরকে কৃষকদের কাছে মার্কেটে রিলিজ, মার্কেটে রিলিজ হলো। তো সে সময় ওটা আসা মানেই তো, তখন আমাদের দেশে ধান ছিল প্রধানত আউশ ধান এবং আমন ধান। আউশ ধানেরও ফলন কম, এবং আমন ধান তো স্বাভাবিকভাবেই, এবং আমন ধানের জমি তখন যা ছিল এখনো তাই আছে, 5 মিলিয়ন হেক্টর। তখন আউশ ধানের জমি ছিল প্রায় 3 মিলিয়ন হেক্টর। আর বোরো ধান ছিল শুধু হাওড় এরিয়াতে, বোরো মানে শীতকালে যেটা হয়, সেচ দিয়ে করা হয়। তো ওই ধান তো সেচ প্রবণ, সেচ দিতেই হবে। তখন সেচ করতে হলে শীতকালে করতে হবে, নভেম্বরে হয়তো চারা করা, জানুয়ারিতে লাগানো, এবং সেচ দিতে হবে। তখন সেচ দেওয়া শুরু হলো, পাশাপাশি সার, ইউরিয়া সার, টিএসপি সার এবং পটাশ। কারণ যে ফলন বেশি দেবে তাকে বেশি খেতে হবে, নিতে হবে বেশি। কারণ আমাদের মাটি কিন্তু খুব, যদিও আমরা বলি সোনার বাংলা, মাটি উর্বর, আসলে আমাদের মাটি কিন্তু উর্বর না, আমাদের মাটি দুর্বল। তো সেই দুর্বল মাটিতে এই সার দিয়ে দিয়ে আমাদের এই ফলন আস্তে আস্তে বাড়তে লাগলো। তো প্রথম দিকে যে চিন্তা ভাবনা ছিল ফলন বাড়াতে হবে, গ্রো মোর, এবং ওটাই কিন্তু সবুজ বিপ্লবের আরেকটা শাখা। একটা শাখা তো গম দিয়ে শুরু হয়েছে, সেটা পাকিস্তান এবং ভারত, পাশাপাশি বাংলাদেশও কিছু। ভারতের হলো ডক্টর স্বামীনাথন, আর পাকিস্তানে ছিল আমাদের ডক্টর কাজী এম বদরুদ্দোজা। এই বদরুদ্দোজা বাঙালি নাম, বাঙালি, যে আমাদের ফার্ম, উনি পরে কৃষি গবেষণার ডিজি ছিলেন। উনি পাকিস্তান যে এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের পরিচালক ছিলেন। উনি খুবই ট্যালেন্টেড একজন কৃষি বিজ্ঞানী। উনি তখন তো পাকিস্তানে, উনি ডক্টর নরমান বোরলগের সাথে, উনি পাকিস্তান থেকে এবং ভারত থেকে ডক্টর স্বামীনাথন, এই দুইজন ওনাকে হেল্প করে। তো এই যে গম সারা উপমহাদেশে গম ছড়াই পড়লো, মানে সবুজ বিপ্লব বলা হচ্ছে। এই দুইজন যখন পাকিস্তানে গম এবং ভারতে গম উৎপন্ন করলো প্রচুর, এবং গম উৎপন্ন করাতে অভাব কিন্তু অনেকটা হয়ে গেল। তো
এই দুইজনের সহযোগিতায় কিন্তু একটা বিরাট ক্ষুধাক্লিষ্ট দুটো দেশ পাকিস্তান এবং ভারত মোটামুটি ক্ষুধা কিছুটা হলে তো নিবৃত্তি হলো। তো এটা কিন্তু ডক্টর নরমান বোরলাগের নোবেল পুরস্কার পাওয়ার একটা প্রধান কারণ, সবুজ বিপ্লবে। এবং আমি মনে করি যে ডক্টর নরমান বোরলাগের যে নোবেল পুরস্কার ক্ষুধা যদি আমি পেটে ভাত যায় তাহলে কিন্তু শান্তি, এটাই শান্তির জন্য প্রকৃত নোবেল পুরস্কার আমার কাছে মনে হয়। আসলে হ্যাঁ। তো যাই হোক, ওনাকে পুরস্কৃত করা হয়। এবং সাথে সাথে আমাদের তো ধান প্রয়োজন হবে, তো ধানের যে বিপ্লব ঘটে গেলো, ইরিতে যে এই ধান আসলো, এবং পরে আমাদের দেশেও ধানে বিপ্লব আসলো। আর বাই দিস টাইম ডক্টর আলিমের কথা বলছিলাম, যে উনি তো রাইস রিসার্চের সাথে সম্পৃক্ত, উনিও চাচ্ছিলেন যে ধানের উপর বিশেষভাবে জোর দিতে হবে, জোর না দিলে ধান আমাদের দেশে করা যাবে না। যেমন উনি একটা প্রকল্প তৈরি করলো, এবং প্রথমবারে ওই যে আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা হলো না পাস, তারপরেও হয় না। তারপরে ডক্টর এমো গনি উনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক ছিলেন, এবং পরবর্তীতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্ভবত। তো উনি ইরিতে প্রতিষ্ঠিত হলো, এবং ইরি ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলেন। উনি হস্তক্ষেপ করলেন যে রাইসের উপর একটা প্রকল্প, এটা তো পাশ হতেই হবে, এবং পরে পাশ হলো। এবং ওই প্রকল্পটাই কিন্তু, তার মাধ্যমে কিন্তু ইরি ধান প্রথম আসলো IR-8, এবং পরবর্তীতে ওই যে যেটা হলো কি, যে আস্তে আস্তে 1970-এর আগে 70-এর দিকে ইস্ট পাকিস্তান রাইস ইনস্টিটিউট প্রকল্প থেকে একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলো, এবং প্রথম যে ধানটা বাংলাদেশের বিজ্ঞানীরা রিলিজ করলো সেটা হলো BR-1, বা তখন এটার নাম ছিল ইস্ট পাকিস্তান রাইস রিসার্চ ইনস্টিটিউট 1। তো ওই প্রথম যে ধানটা 1970 সালে রিলিজ হলো, ওটার প্রথম নাম, বাংলার একটা নাম ছিল চান্দিনা। তারপরে কিন্তু আমাদের দেশ তো স্বাধীন হলো, তারপরে থেকে BR-2, BR-3-এর নাম ছিল বিপ্লব। এবং বিপ্লবটা কিন্তু আসলেই প্রথম বিপ্লব শুরু করলো, 3 সিজনেই হতো। ক্রমান্বয়ে ধানের জাত আসতেছে, ইরিগেশন ফ্যাসিলিটি বাড়তেছে, এবং সাথে সাথে ফার্টিলাইজার যেটা নাইট্রোজেন, যেটা বলে ইউরিয়া, এবং ফসফরাস যেটা TSP বলি, তারপরে পটাশ, এই সারগুলো কিন্তু আস্তে আস্তে বাণিজ্যিকীকরণ হচ্ছে। প্রয়োজন ছিল আমাদের, যেহেতু আমরা তো জানি, আপনি জানেন 74-এর দুর্ভিক্ষ, ভাত দিয়ে হারামজাদা নইলে তোর মানচিত্র ছেড়ে দেবো, এরকম কথাবার্তা চলছে না? তো সে সময় তো আমাদের ওই পরিবেশ প্রতিবেশীর কথা মাথায় প্রথম আসবে না, আমাকে আগে খেয়ে বাঁচতে হবে, তাই না? তখন এই শেষ সমস্যা বাড়ার সাথে এদিকে তো গবেষকরা তো গবেষণা করতেছে। প্রথম দিকে চিন্তা ছিল যে কিভাবে ধানের ফলন বাড়ানো যায়, এভাবে 80 সাল পর্যন্ত আসলো। তারপরে কিন্তু চিন্তা হলো যে শুধু ফলন বাড়ালে তো চলবে না, আমাদের অ্যারাউন্ড দ্য ইয়ার তো করতে হবে। তখন কিছু, ওটা তো হয়তো বড় মৌসুমে, এখন কিন্তু বড়তে করতে হবে, আউশে করতে হবে, আমনে করতে হবে, 3 বছর করতে হবে। তখন ভ্যারাইটিগুলো ওইভাবে কিন্তু শ্রেণী বিভাজন করা হলো, যে আউশে হবে, আমনে হবে, এইভাবে। আউশ, আমন এবং বড়োর কিন্তু বৈশিষ্ট্য আলাদা। বড়োর একটা বৈশিষ্ট্য আছে, বড়োর ধানটা আউশে হতে পারে, কিন্তু ঠিক ওইভাবে যেভাবে আউশের যে সেভাবে হয়তো হবে না। সত্যি কথা বলতে কি, আউশের প্রকৃত জাত এখন আমরা বের করতে পারিনি। বড়োটা সেচ দিয়ে হয়, আউশটা হলো বৃষ্টি নির্ভর, বৃষ্টি হবে, আমরা বুনে দেবো, হবে, তাই না? কিন্তু সেরকম আউশ আমরা এখনো পর্যন্ত, সত্যি কথা বলতে কি, ওইভাবে বৃষ্টি নির্ভর আউশ আমরা বের করতে পারিনি। আমাদের সবই হলো পানি, বৃষ্টি হবে, পানি ধরবে, তারপরে কি আমরা লাগাবো, তারপরে কি হবে। এখন যেগুলো সেগুলো, এই জন্য আউশকে এখন আবার 2 ভাগ করা হয়েছে, এটা হলো রোপা আর একটা হলো বোনা। তাই রোপাটা এখন কিছু কিছু হচ্ছে। আর আমন যেটা, আমনও কিন্তু বৃষ্টি নির্ভর। এই যে আষাঢ় মাসে এখন যে আমন যে লাগানো হচ্ছে, বৃষ্টি হবে, পানি বাঁধবে, তারপরে গিয়ে লাগাবে। তো এই আমন আমাদের দেশে আগে ছিল ঐতিহ্যবাহী দেশি জাত ছিল যে আমনগুলো, এই লতি শাল, তবে আরো শোনেন নাইজের শাল, এরকম বহু যে আমাদের নাজির শাল বলি আমরা। নাজির শাল, হ্যাঁ নাজির শাল, ওটারও ইতিহাস আছে। তো এই জাতগুলো আমনে তখন ছিল, তো আমনেরও তো ফলন কম। এখন বিজ্ঞানীরা দেখলো যে আমার বোরোতে ফলন বাড়াতে হবে, আউশে ফলন বাড়াতে হবে, আমনে ফলন, তো সেইভাবে ওরা করলো। এবং আমনের জাতের বৈশিষ্ট্য ছিল, আমন আবার 2 রকম। একটা হলো আপনার বাড়িতে সিরাজগঞ্জে ডিপ ওয়াটার, পানির মধ্যে হয়, হ্যাঁ, পানি আস্তে আস্তে বাড়তে থাকে আর ধানের গাছ বাড়তে থাকে, প্রায় 3 মিটার 4 মিটার পর্যন্ত লম্বা হয়, কিন্তু হ্যাঁ লম্বা হয়, আস্তে আস্তে শুয়ে পড়ে। ওটা কিন্তু, ওটাকে বলা হয় আমাদের রাজবাড়িতে ওদিকে বলে বাউড়া ধান, কখনো বলে জলি আমন ধান বলে, এবার দীঘা ধান বলে,
তারপরে এরকম বিভিন্ন বিভিন্ন রকম নাম আছে আর কি। তো একটা ধানের গাছ দেখেন পানি বাড়ার সাথে সাথে লম্বা হয়ে যাচ্ছে। তো আমাদের দেশের আগের দিনের বিজ্ঞানীরা কৃষি যারা কৃষি কাজ করতে, কৃষকরা কতটা ইন্টেলিজেন্ট ছিল, এই ধরনের জাত ন্যাচারালি তৈরি হয়েছে, তারা নির্বাচন করছে এবং এই বৈরী পরিবেশে এই গাছগুলো যে টিকে থাকবে এবং বাছাই করে পরবর্তীতে জাত হিসেবে তারা কিন্তু মানুষের কাছে দিয়েছে। তা এই হিসেবে আমি মনে করি তারা কিন্তু বিরাট বিজ্ঞানী ছিল এবং তাদের পৃথিবীতে একমাত্র শস্য মানুষে যেটা ব্যবহার করে আমন ধান, জলি আমন ধান, যেটা পানি বাড়ার সাথে সাথে বেড়ে যায়। তো এটা তো ছিল বদ্বীপ এলাকা, পানিবাহিত, পদ্মা মেঘনা যমুনার পানি বাড়ে, সেখানে ওই ধান না হলে তো মানুষের চলতো না। এবং আরেকটা ছিল আমন, যেটা একটু ডাঙ্গা জায়গায় করা হয়, রূপা আমন যেটা। এদের বৈশিষ্ট্য হলো এরা যখন আপনার ভাদ্র মাস মানে অক্টোবর মাসের প্রথম দিকে মাঝামাঝি পর্যন্ত ওদের ভিতরে মানে ফুল ফোটার জন্য যে আমরা বলি পেনিক্যাল ইনিশিয়েশন যেটা, সেটা কিন্তু শুরু হয়। মায়ের গর্ভে যেমন সন্তানের শুরু হয় ঠিক ওইভাবে শুরু, তারপরে ফুল ফুটবে 1 মাস পরে বেরোবে। ওটা ওই সময় না আসলে হবে না, দিনের দৈর্ঘ্যের সাথে ঠিক করা, দিনের দৈর্ঘ্য 10 ঘন্টা আসলেই করবে, তার আগে করবে না, ঠিক করা। তো আমন ধানের এই বৈশিষ্ট্য, কিন্তু বোরোর কিন্তু তা না। বোরো হলো দিবা নিরপেক্ষ, মানে দিনের আলোর সাথে সম্পর্ক নাই। আর আউশ হলো এগুলোর সাথে সম্পর্ক নাই, কিন্তু ওটা থার্মোসেন্সিটিভ, মানে তাপমাত্রার সাথে কিছুটা সম্পর্ক আছে। তো এইভাবে কিন্তু বিজ্ঞানীরা আলাদা আলাদাভাবে ধানের জাত উদ্ভাবন করা শুরু করলো। আর প্রথম দিকে চিন্তা ছিল, যদিও ফিলিপিনে 9 টনের উপরে ফলন হয়েছে হেক্টর প্রতি, কিন্তু এটা তো সব জায়গায় হবে না, তো পরীক্ষা জায়গায়, বাইরে গেলে হয়তো বিভিন্ন কারণে ফলন কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে নর্মালি করা হয়েছে, ফলন কত হতো, 5 টনসও হতো না, 3 টন 4 টন এরকম হতো। কিন্তু ওভাবে চলে তো আমাদের ফলন বাড়বে না। আমাদের জনসংখ্যা তো বাড়ছে, আমাদের জনসংখ্যা এখন হলো আমরা বলছি, আপনি বলছেন 20 কোটি, ধরলাম না 20 কোটি হয় না, ধরলাম 17 কোটি। হ্যাঁ, স্বাধীনতার সময় ছিল 7.5 কোটি, বা প্রকৃত গণনায় 7 কোটি 11 লক্ষ মতো হয়েছিল, তাই না? তারপর এখন সেটা কত হয়েছে, এখন 3 গুণ বাড়ছে না। আর ফলন কত, ফলন 4 গুণ বাড়ছে। তখন ছিল 10 মিলিয়ন টন, আর এখন হলো 40 মিলিয়ন টনের বেশি। আর আমার সময়ে আমরা একটা এস্টিমেট করছি, এটাকে প্রক্ষেপণ বলবো না কি বলবো, যে জনসংখ্যা বাড়ার সাথে সাথে ধানের ফলন আমাদের কোথায় যেতে হবে। তো এই প্রক্ষেপণ অনুসারে জনসংখ্যা আমরা দেখছি যে 2050-75 সালের জনসংখ্যা বাড়বে না, 21.5 মিলিয়নের মতো এসে, 21.5 তো না, 215 মিলিয়ন, মানে 21.5 কোটির কাছে এসে থাকবে। হয়তো আমাদের এস্টিমেট তো আমাদের সরকারি যে পরিসংখ্যান মোতাবেক তার থেকে আরো হয়তো বেশি হতে পারে। তবে 2075 পরে জনসংখ্যা বাড়বে না, তখন জিরো হয়ে যাবে। তার আগে 2050 পর্যন্ত যদি ধরি, তা আমাদের কিন্তু ফলন বাড়াইতে হবে। তো এখন 40 টন, আমরা হিসেবটা করছি 2015 সালে, তখন যে হিসেবটা ছিল 2050-এ আমাদের হিসাব করছি যে 44 মিলিয়ন মেট্রিক টন আমাদের ধান মানে চাউল কিনবে, চাউল আমাদের দরকার। তা আমাদের প্রতি বছর তো ধান যেটা উৎপন্ন হয় তার আবার প্রায় 25%, 75% মানুষে খায়, আর 25% বিভিন্নভাবে ব্যয় হয়। হয়তো গরু ছাগল খাবে, বীজ হিসেবে ব্যবহার করা হবে, তারপরে যখন বড় বড় মিলিং মেশিনে যায়, ধান ভাঙানো যে বিরাট বিরাট মেশিন আছে, হাজার হাজার মানুষ যেখানে ভাঙায়, সেখানে কিন্তু কি হবে, সেখানে কিন্তু কিছু ওয়েস্টেজ হয়, কারণ ওটা পলিশ করে, ওভার পলিশ করে। তো সেটা তো আমরা হিউম্যান বিং খাচ্ছে না, সেটা হয়তো মাছের খাবার হচ্ছে, পশু খাদ্য হচ্ছে, এইভাবে লস হচ্ছে। তো এত কিছু হিসাব করার পরেও আমাদেরকে প্রতি বছর 2 মিলিয়ন মেট্রিক টন এক্সট্রা রাখতে হবে বিপদকালীন। দেখেন না, মাঝে মাঝে আমাদের মোটামুটি হয় ব্রেক অ্যান্ড ইভেন পয়েন্ট যেটা বলি, সেই অবস্থায় আমরা তার থেকে কিছু বেশি থাকে, তারপরে মাঝে মাঝে আমাদের কিন্তু আমদানি করতে হয়, হয়তো মাঝে মাঝে কিছু প্রিমিয়াম কোয়ালিটি, যেমন বাসমতি চাল আনতে হয়, এরকম আনতে হয় না, আবার আমরা কিছু রপ্তানি করি এরকম। এখন আমাদের দেশে কি 75% মানুষ রাইসের উপরে ডিপেন্ডেন্ট, না 70%, 70 থেকে 75? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তো আমরা সবাই ধানের উপর নির্ভরশীল, সবাই ধান খাই, এবং আমি বলবো সেই হিসেবে বলবো যে আমরা সবাই ধানের উপর নির্ভরশীল। তবে যদি আমি অর্থনৈতিক হিসাব করি, তাহলে জিডিপিতে ধানের অবদান, কৃষির অবদান 11%, আর ফসল থেকে ধানের অবদান তো হবে 2-3% কাছাকাছি হবে।
এবং আমাদের গ্রামীণ অর্থনীতি যে পাঠ তো বেশ কিছুকাল স্থবির ছিল, গ্রামীণ যে অর্থনীতি কিন্তু এই ধানের উপরে চালু ছিল বেশ ভালো। পুরোপুরি তো সেই তাহলে আপনার এখন বর্তমানে আপনি তো আমাদেরকে আগে এগুলো দেখালেন সুন্দর কিভাবে ফিলিপিন্স থেকে আসলো ইরি আসলো, এখন কি ধরনের রিসার্চ হওয়া উচিত আগামী চ্যালেঞ্জ ফেস করার জন্য? হ্যাঁ, আমি প্রথমে শুরু করেছিলাম যে আমরা ধানের ফলন বাড়াবো। তখন তো কিছু কিছু সেচের জমি বাড়ানো গেছিল, এখন কিন্তু জমি আর বাড়ানো হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে যে একসময় বলা হতো যে ধানের ফলন 5 টনের বেশি আর হবে না, ইল্ড সিলিং বলা হয়। এখন আমাদের বিজ্ঞানীরা কিন্তু ধানের ফলন ইল্ড সিলিং ব্রেক করছে। এখন নরমালি আমাদের গবেষণাগারে 7 থেকে 8 টন এবং 9 টন হেক্টরে পাওয়া যাচ্ছে, আর মাঠে গেলে তো ওটা পাওয়া যায় না। আমাদের কথা হলো যে মাঠে ওই যে ইল্ড গ্যাপটা আছে এটাকে কমায় নিয়ে আসতে হবে। তারপরে কৃষিতাত্ত্বিক যে ব্যবস্থাপনা সেদিকে জোর দিতে হবে। শুধু ধানের গাছের যে ব্রিডিং যে পটেনশিয়ালিটি সেটাই না, সেটা তো আছেই, সেটাকে এনহ্যান্স করতে হলে আমাদের কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা মানে বৃদ্ধি পরিবেশের সুব্যবস্থা করতে হবে। যেমন সার ব্যবস্থাপনা অতিরিক্ত দেব না, ভারসাম্য যাতে বজায় থাকে। অন্যান্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, পানি অতিরিক্ত দেবো না, কমও দেবো না। তারপরে যখন যে ব্যবস্থাপনা করতে হবে এগুলো যদি করা যায় তাহলে হয়তো ওই যে ইল্ড গ্যাপ যেটা আছে সেটা কমানো যাবে, এটা একটা ব্যবস্থা। তারপরেও আমাদের যে গবেষণা এখন যেটা চলছে এটাকে একটা আমূল পরিবর্তন আনতে হবে। যেমন আমি মনে করি কিছুটা পরিবর্তন তো আসছেই। আমি বিড়িতে থাকতে প্রথম আমার নেতৃত্বেই বিল এন্ড মিলিন্ডা গেটস একটা প্রকল্প আমরা নিয়ে আসি। সেখানে সেই প্রকল্পে এমন ব্যবস্থা মানে কিভাবে আমাদের ব্রিডিং সিস্টেমটা উন্নত করা যায়। আগে একটা ধানের জাত উদ্ভাবন করতে মনে করেন যেদিন ক্রস করা হলো ওদিন থেকে প্রায় 15 বছর লাগতো ক্রস করা, সেখান থেকে জাত আসবে, সেখান থেকে আবার বাছাই করে বিভিন্নভাবে করতে করতে ল্যাবরেটরি থেকে গ্রিন হাউস থেকে আমাদের মাঠ থেকে কৃষকের মাঠ, অন ফার্ম ট্রায়াল বিভিন্ন জায়গায়, তারপরে সরকারের কাছে জমা দেওয়া, এইভাবে করতে করতে 15 বছরের মধ্যে এসেছিল। মানে এখন ওই যে ব্রিডিং সাইকেল কমে গেছে, এখন 15 বছর না, 8 বছরই একটা জাত আসবে। এবং এইভাবে যদি করা যায়, এবং এখন আগে তো সিলেকশন করা হতো হাতে চোখে দেখে, এখন কিন্তু যান্ত্রিকভাবে বা মলিকুলার সিলেকশন, জেনেটিক জেনম সিলেকশন, তারপরে অনেক রকম। আর ইচ্ছে করে আমি ধানের মধ্যে যে জিনগুলো আছে, যে ক্রোমোজোমের যে জিনগুলো আছে, আজকাল কিন্তু জেনম সিকুয়েন্স হয়েছে, জেনমসে কোথায় কোন জিনে কোন ধরনের বৈশিষ্ট্য আছে এটা কিন্তু জানা যাচ্ছে। এখন ওই বৈশিষ্ট্যটাকে কিভাবে আরেকটা ধানের জাতি আমি প্রতিস্থাপন করব, এই টেকনোলজি কিন্তু এসে গেছে। মলিকুলার রিসার্চ এই ধরনের এগুলোকে আমাদের বিডি ল্যাবরেটরিতে প্রায় প্রত্যেক ল্যাবরেটরি ওয়েল ইকুইপড হয়েছে। বিডি ল্যাবরেটরিগুলো এখন সক্ষম, তারা কিন্তু এখন এই তারা ওই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং থেকে জেনম সিকোয়েন্স করার মতো সক্ষমতা তাদের এসে গেছে প্রায়। এবং তারা এখন ওই অনেক সময় আছে এই ধরনের প্রসেসিং করে এই ধরনের তারা জাত সিলেকশনের প্রতি অনেকটা অগ্রসর হয়ে গেছে। তারপরে আরো কিছু ব্যাপার আছে যে এখন মাঠে অনেক সময় হাই থ্রুপুট সিলেকশন, যেগুলো মানে আপনি একজন সায়েন্টিস্ট ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে বা ওই যে আপনার ড্রোন টেকনোলজি ইত্যাদি ব্যবহার করে কিন্তু একসাথে প্রচুর হাজার স্যাম্পলের ডাটা নিতে পারবে এবং ওখান থেকে অ্যানালাইসিস করে সেই করতে পারবে। ডিজিটাল টেকনোলজি, এআই টেকনোলজি, এই সমস্ত জিনিসগুলো এখন আমাদের কাছে এসে যাচ্ছে। এবং ফলত আমার বিশ্বাস যে গবেষণা এইভাবে যদি চলে তো আমাদের আপাতত 2050 সাল পর্যন্ত কোনো সমস্যা হবে না। কিন্তু সবকিছুর তো একটা সীমাবদ্ধতা আছে, তাই না? কত বাড়তে পারে? ধানের ম্যাথমেটিক্যাল এস্টিমেশন হলো ফলন 23 টন পার হেক্টর। তো আমি যদি সেখানে 12 টন যাই, তারপরে নর্মালি তো অঙ্কের হিসাব, কিন্তু অঙ্কের তো অনেক আবার ফাঁকা জায়গা আছে, কত যেতে পারবো? হ্যাঁ, সর্বোচ্চ 15 টনই যদি যাই। তো এই জন্য আমাদের আরেকটা চিন্তা হলো যে সব জায়গায় ধান করার দরকার নেই। অন্যান্য ফসল, গম আমাদের প্রায় 1 লক্ষ টন মেট্রিক টন আমাদের দেশে হয়, বাকিটা সব আনতে হয় বাইরে থেকে। গম একটা ভালো, আমাদের দেশের লোক পছন্দ করে। ডাল বাইরে থেকে আনতে হয়, তেল বাইরে থেকে আনতে হয়। তা আমরা কিছু করি, কিছু জমি ধানের জন্য ছেড়ে দিই আর ধানের ফলন আমরা বাড়ানোর চেষ্টা করি। পাশাপাশি আর কিছু মানে ব্যবহৃত জমি আছে কোথায় ওগুলো একটু উদ্ধার করবো, এগুলোকে কাজে লাগাতে হবে।
আর ধানের জন্য কিছু জমি ধান থেকে ছেড়ে দিয়ে আমাদেরকে করতে হবে, অন্য ফসলের দিকে দিতে হবে। আর ধানের জমির চাষের কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা চেঞ্জ করতে হবে। আমরা পানি দিয়ে চাষ করি না, পানি সবসময় দেওয়া যাবে না, এটাকে আমরা অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাই বলি। দিলাম আবার দিলাম না, এইভাবে যদি আমরা করি 30% পানি আমরা বাঁচাতে পারবো। পাশাপাশি গ্রিন হাউস গ্যাস ইমিশন যেটা মিথেন, ধানের জমি থেকে মিথেন আসে, এই মিথেন কিন্তু বায়ুমণ্ডলকে গরম করতেছে, মানে গ্লোবাল ওয়ার্মিং এর মিথেনের যে প্রভাবটা। ধানের জমির বিশেষ বদনাম আছে, ধানের জমি থেকে প্রচুর আসে, গরু থেকেও আসে, গরু হলো সবচেয়ে বেশি আসে, তারপরেই হলো ধান। তো এই মিথেন গরুর কি মানে গরুর যে হজম হজম তার শরীর থেকে যে আসে, এটাতে প্রচুর ঢেকুর আসে, গ্যাস। হ্যাঁ, গরুর পেটে প্রচুর মিথেন হয়। এবং বাংলাদেশে ধানের মনে করেন ধানের চেয়েও বেশি গরু থেকে আসে। তো যাই হোক, এখন ধানের কথা যেটা হচ্ছে যে ধানের জমিতে এটা আমরা সরাসরি কন্ট্রোল করতে পারবো যদি নাকি আমরা পানি কম দিই। পানি দেবো, আবার বন্ধ করে দেবো, আবার বন্ধ করে দেবো। সবচেয়ে ভালো হয় যদি পুরোটাই যদি পানি ছাড়াই করতে পারি, আউশ ধানের মতো, মানে বুনে দেবো, সামান্য সিপসিপে পানি থাকবে। কিন্তু সেই প্রযুক্তি এখনো আমাদের হাতে আসেনি, অ্যারোবিক রাইস যেটাকে বলা হচ্ছে। ভবিষ্যতে তো এরকম হবে। এই জন্য আমাদের বাঁচাতে কিন্তু গবেষণার মোড় মানে বিভিন্ন ভাবে পরিবর্তন করতে হবে। তাই আপনি ওইটাই মানে আমার শেষ প্রশ্নটা ছিল যে গবেষণাকে কিভাবে মোড় ঘোরাতে হবে, মানে প্রতি আর বিজ্ঞানীদেরকে আরো বেশি। আমাদের সময় ধান গবেষণার বিজ্ঞানীরা মোটামুটি ভালো কাজ করছে, এখন মনে করি আরো বেশি প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চের দিকে আরো বেশি মনোযোগ দিতে হবে। প্রবলেম ওরিয়েন্টেড মানে সমস্যা যেটা, ওটাকেই টার্গেট করতে হবে। আগে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে তখন ওইটার উপরে। আর একজন বিজ্ঞানীকে বহুমুখী চিন্তার অধিকার দিতে হবে। আমি ফিজিওলজি মানে আমি ফিজিওলজি চিন্তা করবো তা না, আমাকে কিন্তু ওই মাটির কথা চিন্তা করতে হবে। আরেকটা বিষয়, আমি যদি ফলন ঠিক রাখতে চাই, মাটিকে আমার সতেজ রাখতে হবে। আমাদের মাটি কিন্তু ভীষণভাবে দুর্বল হয়ে গেছে। এই মাটিকে সতেজ করতে হলে আমরা তো প্রচুর সার টার দিই, এগুলো সার দেওয়া মানেই কিন্তু আমাকে হিসেব করে সার দিতে হবে। সয়েল টেস্ট করে যদি দেওয়া যায় কতটুকু দেওয়া ততটুকু দেবো, তার বেশি দেবো না। আর সবচেয়ে আরেকটা কথা হলো যে মাটি তো দুর্বল, এটাকে আমরা রিভাইভ কিভাবে করবো? মাটিকে তো বিশ্রাম দিতে পারি না। সবচেয়ে ভালো হতো যদি আমি 1 বছর পর মাটিকে পুরো ফেলে রাখতে পারি, মাটিকে সেটা রিভাইভ করতে। এই জন্য বিকল্প এমন কিছু ফসল করতে হবে যা বাতাস থেকে নাইট্রোজেন ধরে। বাতাস শিকড়ের মধ্যে যেমন সিম জাতীয় আছে, মটরশুঁটি, ধনচা, এগুলো কিন্তু বাতাস থেকে নাইট্রোজেন ধরে মাটিকে রিচ করে। আর ফসল যখন আমরা হারভেস্ট করবো তখন কিন্তু পুরা তুলে ফেলবো না, কিছু ফসল আমরা রেখে দেবো গোড়া থেকে, যেগুলো মাটিতে পচবে এবং মাটিতে ফিরে যাবে। তো মাটি থেকে যা নেবো তার মোটামুটি কিছু তো আমাকে ফেরত দিতে হবে, নইলে ধরিত্রী মাতার অভিশাপে আমরা শেষ হয়ে যাবো। এটা আমার কাছে মনে হয়। এই আর কি। থ্যাংক ইউ ডক্টর বিশ্বাস, চমৎকার। আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, জানলাম। এবং আমার মনে হয় যে আপনি যে লেখালেখি করেন বিভিন্ন পত্রিকায় বাংলা ইংরেজি মিলিয়ে, এটা তার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের যারা স্টুডেন্ট আছে, এগ্রিকালচারের স্টুডেন্ট যারা রিসার্চ করছে, তারা উপকৃত হবে অনেক। এবং আমরা আজকে যা জানলাম সেটা অনেক অল্প সময়ের জন্য আপনাকে পেলাম। আমরা আশা করি যে আরেকদিন একটু লম্বা সময়ের জন্য আপনাকে নিয়ে আসবো এবং আপনাকে মানে আপনার কাছ থেকে তখন আরো ডিটেল, আরো অন্য কোনো সাইডে কথাবার্তা শুনবো এগ্রিকালচার। কারণ এগ্রিকালচারই আমাদের অ্যাকচুয়ালি এখন ভরসা একমাত্র, কারণ সেইভাবে তো অন্য জায়গা থেকে আমরা কিছু পাচ্ছি না সেইভাবে। তো আপনাকে এই কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ। আপনাকে অশেষ ধন্যবাদ।